শুনছিলাম ডক্টর আহসান মনসুরের বক্তব্য। আমাদের পূর্ববর্তী বক্তা যেটা বললেন তার মনের সাথে আমি পুরোপুরি ভাবে একমত। এই বাজেটটা এক ধরনের আমি বলবো উচ্চাকাঙ্ক্ষা আমাদের রাখতেই হবে এবং সেটা এখানে প্রতিফলন আছে। আমাদের ইনফ্লেশনকে নামিয়ে আনার একটা লক্ষ্যমাত্রা হচ্ছে 7.5%। সেটা হলে পরে আমরা সবাই চাই সেটা হোক এবং হওয়ার জন্য সংগত পলিসি নিতে হবে। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বড় মাপের উন্নয়ন ঘটাতে হলে বড় আকারের বাজেট চাই। কালকে একটি এবং অনেকে ক্রিটিসাইজ করেন যে এই সরকার প্রত্যেক বছরই এডিপি খুব বড় করে দেয় এবং তারপরে ইমপ্লিমেন্ট করতে পারেন না। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে অ্যাকচুয়াল টু অ্যাকচুয়াল যখন আমরা মেজার করি তখন কিন্তু 25-30% মতো গ্রোথ হচ্ছে এডিপিতেও। সেটা কিন্তু কম না একেবারে, সেটা বেশ বড় মাত্রা এবং অতীতে কিন্তু সেরকম গ্রোথটা হয় নাই। তবে সবচেয়ে বড় যেটা জিনিসটা খেয়াল করতে হবে আমাদের এই বাজেটে সাফল্য নির্ভর করবে রাজস্বের উপর। রাজস্ব আদায়ের যে 22% যে লক্ষ্যমাত্রা সেটা নিশ্চয়ই উচ্চবিলাসী, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব এবং গত 2 বছরে এটা হয়েছে। গত 3 বছর ধরে রাজস্ব খাতে টার্গেটকে তারা এক্সিড করেছে বা সমান হয়েছে এবং এবছর করা সম্ভব হতে পারে। তবে এই জন্য মানে আমাদের যেটা সংস্কারমূলক কার্যক্রম, যেসব সরকার হাতে মানে রাজস্ব খাতে যেসব সংস্কারমূলক কার্যক্রম আছে সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে ট্যাক্স প্রদানে। এইগুলো আপনার কথা শুনতে রাজস্ব আদায় সম্পর্কে বললেন, আমরা কিন্তু দেখেছি 59,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা ছিল, 69,000 কোটি টাকা আদায় হয়েছে। আর আমাদের একজন দর্শক যশোর থেকে প্রশ্ন সব মিলে যদি জবাব আমি প্রথম যে 16 কোটি মানুষের দেশে 2 লাখ কোটি টাকার বাজেট বড় নয় তিনি বলতে। আমি প্রথম দর্শকের প্রশ্নটাতে যেতে চাই। আপনি যদি বাজেটে উপস্থাপনের এবার প্রথমবারের মতো 3টা সরণি এটার সাথে আছে। এটাতে বলা আছে যে প্রথম সরণিতে বলা আছে যেটা হচ্ছে বাজেট উপস্থাপনের মধ্যে বাজেটের যে ডকুমেন্ট যেটা এটার মধ্যে আছে যেটা হচ্ছে যে বিগত 3 বছরের বাজেটের নীতি ও কর্মসূচির মধ্যে যেগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে তার তালিকাটা দেওয়া হয়েছে। দ্বিতীয় সরণিতে দেওয়া হয়েছে যেটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত বিষয়সমূহের মধ্যে যেগুলো বাস্তবায়নাধীন বা চলমান আছে এটাকে। আর তৃতীয় সরণিতে দেওয়া হয়েছে যেগুলো পরিকল্পনায় ছিল কিন্তু বাস্তবায়ন শুরু করা বিভিন্ন কারণে সম্ভব হয়নি। এইটা একটা বড় ধরনের অ্যাকাউন্টেবিলিটি। প্রথম আমাদের যে দর্শক যে প্রশ্নটা করেছিলেন যে এটা কিন্তু মানে কতখানি এগিয়েছে বাম ডান করে দেওয়া আছে আমরাও দেখেছি বাজেটের যে বক্তৃতার বই আমাদের এখানেও আছে। জি বলুন। জি, ওটার মধ্যে অত্যন্ত পরিষ্কারভাবে এই তালিকাগুলো তো এইটা একটা বড় জিনিস। আরেকটা জিনিস বলেছিলেন যে মহিলাদের জন্য উনি কি ধরনের বরাদ্দ, 100 কোটি টাকার আলাদা একটা বরাদ্দ দেওয়া হয়েছে শুধু মহিলা এন্টারপ্রিনারদেরকে উৎসাহিত করার জন্য। এছাড়াও এসএমই খাতকে দারুণভাবে উৎসাহিত করা হয়েছে এই পুরো বাজেট বক্তৃতায়, আপনারা বিভিন্ন পর্যায়ে শুনেছেন। এবং এসএমই খাতে একটা জিনিস বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন্সের মধ্যে অত্যন্ত পরিষ্কার আছে যে বাংলাদেশ ব্যাংক রিইম্বার্সমেন্ট দিবে যদি মহিলাদেরকে একটা পার্সেন্টেজ নির্ধারণ করে দেওয়া হয়েছে, ন্যূনতম এত পার্সেন্ট যদি ইনভেস্টমেন্ট করা হয় তখনই কিন্তু যেসব ব্যাংক এই অর্থায়নগুলো করবে এসএমই খাতের তাদের এটা রিইম্বার্সমেন্ট তারা একটা পাবে যদি মহিলাদেরকে তারা। অতএব সরকারের নীতি এবং পলিসি এবং বাজেট বক্তব্যে অত্যন্ত পরিষ্কার মহিলাদের স্বার্থকে সমুন্নত রেখে। আর একটু জানতে চাইবো যে যশোরের আমাদের দর্শক গ্রামীণ উন্নয়নের প্রসঙ্গে জানতে, গ্রামীণ উন্নয়নের জন্য যে জোর দেওয়ার কথা বলেছেন এই সম্পর্কে যদি এটা একটা অত্যন্ত আমাদের 7ম অধ্যায়ে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে যে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা। এই সামাজিক নিরাপত্তাতে একটা জিনিস যদি দেখেন যে পুরো তালিকা আগের যেগুলা ছিল মুক্তিযোদ্ধাদের সম্মানী বা মাতৃত্বকালীন সম্মান এই সবগুলা কিন্তু বহাল আছে, কিন্তু নতুন ভাবে যেটা করা হয়েছে যে অনগ্রসর দলিত হরিজন বেদে এবং হিজড়া সম্প্রদায়ের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। তারপরে আরেকটা জিনিস প্রতিবন্ধীদের জন্য আলাদা এবং প্রতিবন্ধীদের জরিপ বা অন্যান্য কিছু এটা আলাদা বরাদ্দ রাখা হয়েছে। ভিক্ষুকদের জন্য পুনর্বাসনের জন্য আলাদা বরাদ্দ যেটা আগে ছিল এটাকে আরো এক্সিলারেটেড করা হয়েছে। আর সবচেয়ে আরো একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের দর্শক বলেছেন যে দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য প্রায় 650 কোটি টাকা অতিরিক্ত একটা বরাদ্দ রাখা হয়েছে যেটা চলমান কার্যক্রম, একটি বাড়ি একটি খামার এবং আশ্রয়ন প্রকল্পের জন্য। এই 2টা প্রকল্পের জন্য অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থানের জন্য আলাদাভাবে সংস্থান রাখা হয়েছে এবং এটা 1200 কোটি টাকা। জি, অতি দরিদ্রদের কর্মসংস্থান। কল নিয়ে আমরা একটু সময় দিবেন স্যার, একটু কল। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ইয়াসিন বলছিলাম মুগদা থেকে। আমি একজন জি। ব্যাংকার। জি আমার প্রশ্ন হলো, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এই প্রজন্মের তরুণদের ভোটে, অধিকাংশ ভোট দিয়ে তারা সরকারকে ক্ষমতায় বসিয়েছে। জি। তবে এই তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য বর্তমান বাজেটে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দ্বিতীয় প্রশ্ন হলো, ধন্যবাদ। হ্যাঁ বলুন। আমাদের দেশের বাজেট বরাবরের মতোই বিদেশিদের দাতা গোষ্ঠীদের উপর নির্ভর করে প্রণীত হয়। এবারও তা ব্যতিক্রম হয়নি। কিন্তু বাজেটে যদি আমাদের দেশে যেসব উৎপাদনশীল খাত রয়েছে সেগুলোর উপর ফোকাস করে যদি বাজেট নির্ধারিত হয়, অর্থাৎ আমাদেরকে যদি দু পায়ে চলার মতো শক্তি যদি অর্জন করার মতন বাজেট যদি দিক নির্দেশনা দেওয়া হয়, তাহলে আমাদের দেশের জন্য মঙ্গল হতো না? দ্বিতীয় প্রশ্ন হলো, জি এই বাজেটে রাজস্ব খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু দেখা যায় দেশের অধিকাংশ ধনী ব্যক্তিরা রাজস্ব ঠিক মতো দেয় না। তাদের থেকে সঠিকভাবে রাজস্ব আদায়ের জন্য সরকার যদি আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এই রাজস্ব যে বাজেট প্রণীত হয়েছে, যদিও বলা হয় এর পরিধি ব্যাপক, আমার মনে হয় বাজেটটি সার্থক হবে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। তো অনেকগুলো 3-4টি প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক। তো একটি শুধু আমি বলছি, আপনারা তো আমার থেকে আরো ভালো বলবেন কারণ আপনারা বিশেষজ্ঞ। এই বাজেটে বৈদেশিক অনুদান 3.2% এবং বৈদেশিক ঋণ কিন্তু 6.5% উল্লেখ করা হয়েছে। আর বহুলাংশ কিন্তু কমে আসছে আমাদের যে বিদেশ নির্ভরতা আগে ছিল। একেবারে কমে গেছে। এই বাজেটের আগে অর্থমন্ত্রীরা যেতেন, ব্রিফকেস নিয়ে কনসোর্টিয়ামের বৈঠক হতো, জবাবদিহি করতে হতো, আমরা সেখান থেকে বোধহয় বেরিয়ে আসতে পেরেছি। ডক্টর আহসান মনসুর, আপনার কাছে আসছি। হ্যাঁ, আমরা অনেক বেরিয়ে আসছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের এডিপির বাস্তবায়নে কিন্তু এখনো আমরা বেশ নির্ভরশীল বহির্বিশ্বের অর্থনৈতিক সাহায্যের উপর। মোটামুটি ভাবে আমরা 50% মতো আমাদের নিজস্ব অর্থায়ন আমরা করতে পারি, বাকি অর্ধেক আমরা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। সেটা একেবারে খারাপে কিছু না, কারণ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ কনসেশনাল লোন কি ইউজ করবে সেটা তো স্বাভাবিক, কারণ এটা কিন্তু আমাদের অর্থনৈতিক ভারসাম্য রাখতে খুব সাহায্য করে। কারণ আমরা আপনি যদি দেখেন আমাদের ইন্টারেস্ট পেমেন্টের ইতিহাসটা যদি দেখেন, আপনি দেখবেন যে বৈদেশিক ঋণের উপর ইন্টারেস্টটা হচ্ছে 12% আছে ওখানে। 12% বৈদেশিক ঋণের সুদ। না, 12% না, টোটাল হচ্ছে, টোটালটা হচ্ছে ওইটা। কিন্তু আপনি দেখবেন যে দেশি ঋণটা বৈদেশিক ঋণের চাইতে কিন্তু কম, টোটাল দেশে যে বড়ইটা। কিন্তু আমাদের ইন্টারেস্ট হচ্ছে ডোমেস্টিক খাতে অনেক গুণ বেশি বিদেশি ঋণের যে ইন্টারেস্টটা দেয়। এটার মেইন কারণ হচ্ছে কনসেশনালিটি, কারণ এখানে মাত্র 0.07% ইন্টারেস্ট রেট আমরা বড় করছি। তো ওই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে যে অর্থনৈতিক ভারসাম্য রাখতে গেলে আমাদের এখনো আমরা পুরোপুরিভাবে আমরা সক্ষম না, আমাদের ওই নির্ভরশীলতা আছে। তবে এটা আস্তে আস্তে চলে যাচ্ছে এবং হয়তো আর 5-7 বছর পরে আরো অনেক কমে আসবে। তো সেটাই লক্ষ্য। আর এই নতুন প্রজন্মের ভাবনা বা পরিকল্পনাকে সরকারের বাজেটের ভেতরে আমাদের যে দর্শক জানতে চেয়েছেন। নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় যেটা জিনিস হচ্ছে যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথেই আসলে জব ক্রিয়েশনটা হয়, এবং জব ক্রিয়েশনটা হলে পরে আমাদের সবার জন্য একটা সুযোগের সৃষ্টি হয়। এক্ষেত্রে আমাদের সবাই মনে রাখতে হবে যে সরকারি খাতে জব ক্রিয়েশন কিন্তু কোনো জব ক্রিয়েশন না, দ্যাটস নট দ্য সলিউশন। প্রাইভেট খাতে এটা হতে হবে। এবং বাংলাদেশের আমাদের পরিসংখ্যান দেখলে আমরা দেখতে পারি যে লেবার মার্কেট সার্ভে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারি যে এটা কিন্তু হচ্ছে মোটামুটি ভাবে আমাদের 3%, মানে লেবার ফোর্স প্রত্যেক বছর 3% করে যোগ হচ্ছে। সেটা কিন্তু মোটামুটি ভাবে আমাদের অর্থনীতি এখন এটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এবং এটা অ্যাবজর্ব করছে কোথায়? এগ্রিকালচার খাতে না, এটা হচ্ছে নন এগ্রিকালচার খাতে। সেটাও কিন্তু পজিটিভ দিক, কারণ এটা হচ্ছে মোর ফর্মাল সেক্টর, এবং এখানে মানে মজুরি বা স্যালারি লেভেলটাও বেটার হয় এবং ইউ হ্যাভ বেটার কমফোর্টেবল সিচুয়েশন। তো রিয়েল টার্মসে এটা আমাদের জন্য খুবই ভালো জিনিস। এবং আমাদের আমি এই নতুন প্রজন্ম সম্পর্কে আর একটু জানতে চাইবো, আপনার কাছে একটু প্রশ্ন করছি, আপনি যদি বলেন যে এদেরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি কিনা, এমন করে যে একটি অংশ লেখাপড়ার ভেতরে আছে, সেখানে শিক্ষা খাতে 11.5% বরাদ্দ দেওয়া হয়েছে, আর আরেকটি লেখাপড়া শেষ করে আনএমপ্লয়েড রয়েছে।